প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে মুভির গল্প শেয়ার করতে যাচ্ছি, এই মুভিটা আমাকে অনেকেই সাজেস্ট করেছিলেন এক্সপ্লেইন করার জন্য। আর চারিদিকে এই মুভির এত এত প্রশংসা শুনছিলাম, যার জন্য আমারও দেখার আগ্রহ জন্মে, তাই মুভিটা দেখে ফেললাম। আর সত্যি কথা বলতে মুভির গল্পটা আসলেই অসাধারণ। এই মুভির না হয়েছে কোনো ভালো প্রমোশন, না আছে কোনো সুপারস্টার, শুধুমাত্র গল্পের জোরে 4 কোটি বাজেটের এই মুভি কামিয়ে নিয়েছে 200 কোটি টাকারও বেশি। তাহলে বুঝতেই পারছেন মুভির ক্রেজ কত উচ্চতায় চলে গেছে। তাই আর বেশি কথা না বলে মূল গল্পে চলে যাই। গল্পের শুরুতে দেখতে পাই কলেজ জীবনের শেষ দিন উপলক্ষে জেইন নামের একজন স্টুডেন্ট বক্তব্য রাখছিল। কলেজ জীবনে কাটানোর সময়গুলো নিয়ে বিভিন্ন বিষয় টেনে নিয়ে এসে সে কথা বলে। ঠিক তখন এখানে এই মুভির হিরো সচিন ও তার কিছু বন্ধুদের এখানে এন্ট্রি হয়। তারা পড়াশোনায় খুব একটা মনোযোগী নয়, ঘোরাঘুরি করে আড্ডাবাজি করে বেশিরভাগ সময় পার করেছে। সচিন তার ক্লাসের অঞ্জলি নামের এক মেয়েকে বিগত 4 বছর ধরে পছন্দ করে, ভালোবাসে, একতরফা ভালোবাসা আর কি। কিন্তু মনের কথা খুলে বলার মতো সাহস হয়নি কখনো। দেখতে দেখতে কলেজ জীবন শেষ হয়ে গেল। তাই সচিন সিদ্ধান্ত নেয় আজকে যে করেই হোক তাকে প্রপোজ করবে, নইলে আর কখনোই বলা হবে না। এরপর এখান থেকে বের হয়ে কলেজের বাইরে অঞ্জলিকে আলাদাভাবে ডেকে নিয়ে আসে মনের কথা বলার জন্য। কিন্তু কথা বলার সময় বারবার সে নার্ভাস হয়ে যাচ্ছিল। অঞ্জলি বলে, তুমি কিছু বলবে? সচিন তখন আর গড়িমসি না করে বলে ফেলে, সেই ফার্স্ট ইয়ার থেকে তোমাকে পছন্দ করি, ভালোবাসি, আজ না বললে আর কখনোই এই কথা বলা হবে না। অঞ্জলি তখন সাফ সাফ জানিয়ে দেয়, আমি জেইনের সাথে রিলেশনে আছি। এই কথা তো বন্ধুরাও জানে, তাছাড়া আমি তোমাকে কখনো ওই নজরে দেখিনি। এই বলে অঞ্জলি চলে যায়। বেচারা সচিনের মনটা ভেঙে যায়। একতরফা ভালোবাসা একতরফাই রয়ে গেল। এরপর দেখি সচিন হায়ার এডুকেশনের জন্য ইউকেতে যেতে চায়, তাই তার ভিসা করতে হবে। আর ভিসার জন্য বাবাকে বলে, আমার কিছু টাকার প্রয়োজন। কিন্তু বাবা বলে দেয়, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, তোর মাকে বল বাবার বাড়ির জমি বিক্রি করতে। এই কথা মা শুনে রেগে যায়, আর অপর প্রান্ত থেকে তর্কাতর্কি চলতে থাকে। সচিনের বাবা মা এক বাসায় থাকলেও প্রায় 1 বছর ধরে একে অপরের সাথে মুখোমুখি কথা বলে না। তাদের মধ্যে ছোট একটা ঝগড়া হয়েছিল, সেজন্য পরিবার থেকে সাপোর্ট না পেয়ে সচিন বলে, আচ্ছা ঠিক আছে, আমার ব্যবস্থা আমিই করে নেব। এই বলে সে বাসা থেকে বের হয়ে যায় এবং তার আরেক বন্ধুকে নিয়ে ইউকের ভিসার জন্য আবেদন করে। সচিন পড়ালেখার পাশাপাশি ফুড ডেলিভারির কাজ করত। নিজের খরচ সে নিজেই চালাতো, কারণ পরিবারের অবস্থা অতটাও ভালো নয়, মিডল ক্লাস ফ্যামিলির ছেলে। কিছুদিন পর কুরিয়ার সার্ভিস থেকে সচিনের কাছে ফোন আসে, আপনার একটা পার্সেল এসেছে, প্লিজ নিয়ে যান। এরপর সচিন তার ওই বন্ধুকে নিয়ে পার্সেল আনতে যায়। তাদের ইউকে যাওয়ার ভিসা রেডি হয়ে গেছে, কিন্তু দুঃখজনকভাবে বন্ধুর ভিসা হয়ে গেলেও সচিনের ভিসাটা রিজেক্ট হয়ে যায় অপর্যাপ্ত ফান্ডের কারণে। কিন্তু 6 মাস পর সে আরো একবার ট্রাই করতে পারবে, সেই সুযোগ রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে তখন হয়ে যাবে। এরপর সচিন আইসক্রিম ডেলিভারির অর্ডার পেয়ে সেটা ডেলিভারি করতে একটা বাসায় যায়, কিন্তু গিয়ে দেখে ওখানে তার আরেক বন্ধু আমাল সেখানে। আমালের ভাগ্নির জন্মদিন উপলক্ষে আইসক্রিম অর্ডার করেছিল। আমাল সচিনকে নিয়ে ভেতরে যায়। এরপর বাসার ছাদে গিয়ে দুজনে জীবনের কি হালচাল, কিভাবে চলছে এসব শেয়ার করে। সচিন জানায়, আমার জন্য প্লিজ অন্য কোথাও থাকার একটা ব্যবস্থা করতে পারবি? বাসায় বিভিন্ন অশান্তি ঝামেলার জন্য সে দূরে থাকতে চায়। আমাল জানায়, আচ্ছা ঠিক আছে, আমি এমন কোনো ব্যবস্থা করতে পারলে আমি তোকে অবশ্যই জানাবো। আমাল সচিনের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমাল সচিনকে অনেক হেল্প করে। ভিডিওটি দেখতে থাকুন, বুঝতে পারবেন। একদিন রাতে আমাল বাইক নিয়ে সচিনের কাছে আসে আর তাকে জানায়, আমার সাথে গেট কোচিং করতে যাবি হায়দ্রাবাদে? তুই যদি পরবর্তীতে কোনোভাবে ইউকে যেতে না পারিস, তাহলে তুই এই গেট স্কোর দিয়ে অন্তত অন্য কোথাও চাকরির জন্য ট্রাই করতে পারবি। এরপর সচিন আমালের সাথে চলে যায় হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ এসে আমরা গল্পের নায়িকা রেনুকে দেখতে পাই। রেনু এখানে একটা ব্যাংক কোম্পানিতে টেস্টার হিসেবে আজই প্রথম জয়েন করে। এখানে রেনুর টিম লিডার হচ্ছে আদি। এখানে যারা প্রথম জয়েন করে, আদি তার জন্য ওয়েলকাম পার্টি অ্যারেঞ্জ করে। কিন্তু এখানে টিম লিডার আদি রেনুকে পছন্দ করে ফেলে। রেনুর অ্যাটেনশন পাওয়ার জন্য আদি রেনুর সম্পর্কে অনেক কথা বলতে থাকে। এদিকে সচিন ও আমাল কোচিং করার জন্য ছোট একটা রুম ভাড়া করে নেয় হায়দ্রাবাদে এবং সেখান থেকে প্রতিদিন দুজনে কোচিং এ যেত ক্লাস করার জন্য।
আর রেনু তার অফিস কলিগ কার্তিকার অ্যাপার্টমেন্টে গিয়ে উঠে। সেখানে নিহারিকা নামের আরো একটা মেয়ে থাকে, কিন্তু সে ভীষণ ক্রেজি টাইপের মেয়ে, প্রচুর ড্রিঙ্কস করে, ধূমপান করে, একটু অস্বাভাবিক লাইফস্টাইল তার। এদিকে রাতের বেলা ঘুমানোর সময় সচিনের বন্ধু আমাল তার গার্লফ্রেন্ডের সাথে ফিসফিস করে অনেকক্ষণ যাবৎ কথা বলছিল, যার জন্য সচিন ঘুমাতে পারছিল না। সচিন খুব বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে যায়। স্টুডেন্ট লাইফে এরকম ঘটনা আমাদের অনেকের সাথেই হয়ে থাকে। সারা রাত ঘুমাতে না পেরে পরদিন সচিন কোচিং এর ক্লাসে গিয়ে সেখানে ঘুমিয়ে যায়। আর এই বিষয়টা টিচারের নজরে পড়ে, যার জন্য টিচারের কাছে সচিনকে অনেক বকা শুনতে হয়। এদিকে রেনুর অফিসের সব স্টাফরা মিলে একটা হোটেলে লাঞ্চ করার জন্য আসে। এখানে সবাই মিলে একটা গেম খেলছিল। রেনুকে জিজ্ঞাসা করা হয়, যদি আমাদের এই টিম থেকে একজনকে মারতে বলা হয়, একজনকে ভাই বানাতে বলা হয়, আর একজনকে বিয়ে করতে বলা হয়, তাহলে তুমি কাকে কোনটার জন্য বেছে নিবে? তখন রেনু টিম থেকে একজনকে মারার জন্য বেছে নেয়, একজনকে ভাই বানায়, এরপর বলে আমি কাউকেই বিয়ে করব না। কিন্তু সবাই জোর করে ধরে তোমাকে বলতেই হবে বিয়ের জন্য কাকে বেছে নিবে। তখন রেনু বাধ্য হয়েই বলে বিয়ের জন্য টিম লিডার আদিকে বেছে নিবে সে। আর ঠিক তখনই আদি খাবার নিয়ে এখানে আসে আর বলে আমি কি কোনো কিছু মিস করে ফেলেছি নাকি? তখন একজন স্টাফ বলে রেনু তোমাকে বিয়ে করতে চায়। রেনু তখন বলে আরে না না, আমরা সবাই গেম খেলছিলাম, এটা মজা করে বলা হয়েছে। কিন্তু আদি এই কথা শুনে ওয়াশরুমে যাওয়ার বাহানা করে ওয়াশরুমে যায়। ওয়াশরুমের ভেতরে গিয়ে সে খুশিতে নাচতে থাকে। মজা করেই হোক আর যেভাবেই হোক বিয়ে করতে তো চেয়েছে। ওয়াশরুম থেকে ফিরে এসে আদি সবাইকে জানায় তাদের এক ফ্রেন্ড শ্রাবণের বিয়েতে যাবে সবাই। বিয়েতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে, তাই আদি প্ল্যান করেছে শ্রাবণের বিয়েতে সে রাধা কৃষ্ণের চরিত্রে পারফর্ম করবে, ডান্স করবে এবং রাধা হিসেবে রেনুকে পারফর্ম করতে হবে। এরপর তাদের সবাইকে সরাসরি বিয়ে বাড়িতে আসতে দেখতে পাই। আজকে হচ্ছে গায়ে হলুদের প্রোগ্রাম। এই বাড়িতে বাপ দাদাদের বানানো পুরনো একটা মূর্তি ছিল তাদের পূর্বপুরুষের। সেখানে দাঁড়িয়ে মূর্তিটা নিয়ে আদি কথা বলছিল। ঠিক তখন বাড়ির ভেতরে একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তেড়ে আসছিল। ওই গাড়ির ভেতরে ছিল সচিন ও আমাল। গাড়িটা হঠাৎ করে ব্রেক ফেল করেছিল, যার জন্য তারা খুবই ভয় পেয়ে যায়। তাদের গাড়ির ধাক্কা লেগে পুরনো ওই মূর্তিটা ভেঙে একদম আদির উপরে এসে পড়ে। কিন্তু ভাগ্যক্রমে আদির কিছুই হয় না, সে বেঁচে যায়। আদি তাদের দুজনের উপর ভীষণ ভাবে চটে যায়, তাদের গালাগাল দিতে থাকে, অনেক রাগারাগি করে আদি। তখন এখানে রেনু চলে আসে, সিচুয়েশনটা সে হ্যান্ডেল করে নেয়। আদিকে থামিয়ে দিয়ে বলে এমনিতেই ওরা অনেক ভয় পেয়ে গেছে, আর ঝামেলা করো না, চলো যাই। সচিন ও আমাল এই বিয়েতেই এসেছে, কারণ তাদের কোচিং টিচারের বিয়ে শ্রাবণীর সাথে। তাই টিচার স্টুডেন্টদেরকে ইনভাইট করেছিল বিয়েতে আসার জন্য। কিন্তু সচিন এখানে এসে রেনুর প্রেমে পড়ে যায়। রেনুকে তার খুব ভালো লেগে যায়, আর এই বিষয়টা বন্ধু আমালকে সে জানায়। এরপর বিয়ের অনুষ্ঠানে আদি ও রেনু রাধা কৃষ্ণের ডান্স পারফর্ম করতে থাকে। কিন্তু তাদের একসাথে পারফর্ম করাটা সচিন সহ্য করতে পারছিল না, তার খুব খারাপ লাগছিল। ডান্স পারফর্ম শেষে রেনু ও কার্তিকা আলাদা বসে পান খাচ্ছিল। তখন তাদের আলাদা দেখতে পেয়ে আমাল সচিনকে বলে এখনই কথা বলার সময়, তাকে গিয়ে জিজ্ঞেস কর তারা খেয়েছে কিনা, এসব বলে কথা বলাটা স্টার্ট কর। এরপর দুজন কাছে আসে আর তাদের হাই জানায়। রেনু তাদের বসার জন্য বলে। এরপর রেনু তাদের দুজনের নাম জানতে চায়, পরিচয় জানতে চায়। আমাল তাদের নাম ও পরিচয় জানায়। তখন রেনুও তাদের নাম পরিচয় জানায়। আমাল আবার মেয়েদের সাথে কথা বলতে খুব এক্সপার্ট, সে মজার মজার জোকস বলে তাদের হাসাচ্ছিল। কিন্তু সচিন মেয়েদের সাথে কথা বলতে অভ্যস্ত নয়, সে ফ্লার্ট করতে পারে না। এখানে কিছুক্ষণ হাসি তামাশা করে রেনু ও কার্তিকা চলে যায়। পরদিন শ্রাবণের সাথে কোচিং টিচারের বিয়ে হয়। বিয়ের প্রোগ্রাম খাওয়া দাওয়া শেষে সচিন ও আমাল চলে যাচ্ছিল। কিন্তু সচিনের মনটা খারাপ ছিল রেনুর জন্য। রেনুর চ্যাপ্টারটা যেন এখানেই শেষ হয়ে যাচ্ছে। গাড়ি নিয়ে যখন চলে যাচ্ছিল তখন কার্তিকা দৌড়ে এসে বলে দাঁড়াও দাঁড়াও, তোমাদের সাথে আমাকে আর রেনুকে হায়দ্রাবাদে নিয়ে যাও না প্লিজ। তখন সচিন যেন খুশিতে আত্মহারা, সে বলে কেন নয়, যাও দ্রুত রেডি হয়ে বের হয়ে আসো। এরপর রেনু ও কার্তিকা তাদের সাথে যাওয়ার জন্য চলে আসে। কিন্তু রেনু তাদের সাথে একসাথে গাড়িতে যাচ্ছে এই বিষয়টা আদির একদমই পছন্দ হয় না। সচিন ও আমালের উপর ভীষণ রাগ হচ্ছিল, কিন্তু কিছুই বলতে পারছে না রেনুর জন্য। যাই হোক, এরপর সবাই একসাথে গাড়িতে খুব মজা করতে করতে হায়দ্রাবাদে যাচ্ছিল। যাওয়ার পথে তারা মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বিরতি নেয়, খাওয়া দাওয়া করে। এই গাড়িটা আমাল তার এক বন্ধুর কাছ থেকে ধার করে নিয়ে এসেছিল। এই পুরো জার্নির মধ্যে রেনু ও কার্তিকার সাথে তাদের বেশ ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপর রেনু ও কার্তিকাকে তার বাসার নিচে নামিয়ে দিয়ে তারা চলে আসে।
বাসায় ফিরে আসার পর সচিন বলে, আমাকে দিয়ে ওসব গেট কোচিং আর হবে না, নতুন একটা চাকরি খুঁজতে হবে আমায়। সচিন আমালকে বলে, আচ্ছা তোর ম্যারি আন্টির না একটা রেস্টুরেন্টের দোকান আছে, তাকে বলে সেখানে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দে। আমাল বলে, আচ্ছা সেটা না হয় দিলাম, তারপর কি করবি? সচিন বলে, তারপর রেনু ওদের বাসার আশেপাশেই নতুন এক বাসায় উঠবো আমরা। গতকাল ওরা কি বলেছে, ওদের বাসার আশেপাশেই সস্তার মধ্যে একটা বাসা পাওয়া যায়। এই কথা শুনে আমাল বলে, তুই তো দেখছি প্রেমে একদম হাবুডাবু খাচ্ছিস রে। যাই হোক, পরদিন আমাল তার ম্যারি আন্টির টিএফসি রেস্টুরেন্টে আন্টির সুপারিশে সচিনকে এখানে কাজের ব্যবস্থা করে দেয়। এরপর দেখি আমাল কার্তিকাকে মেসেজ করে, তোমাদের বাসার আশেপাশে কোনো বাসা পাওয়া যাবে কিনা। তখন কার্তিকা একটা বাসার অ্যাড্রেস দিয়ে দেয়। এরপর অফিসে আদিকে দেখি সে তার টিমের মেয়েদের আত্মরক্ষার জন্য একটা করে পেপার স্প্রে গিফট করে। আক্রমণকারীর চোখে এটা স্প্রে করে দিলে সে সবকিছু অন্ধকার দেখবে। এদিকে সচিন রেস্টুরেন্টে তার কাজ চালিয়ে যেতে থাকে। এরপর দেখি আমাল ও সচিন তাদের সেই বাসা ছেড়ে দিয়ে কার্তিকার দেওয়া অ্যাড্রেস অনুযায়ী নতুন বাসায় এসে উঠে। বাসার ছাদ থেকে আমাল কার্তিকাকে ফোন করে ধন্যবাদ জানানোর জন্য। তখন কার্তিকা ও রেনু বাসার ছাদে কাপড় শুকাতে দিতে এসেছিল। রেনুর বাসার খুব কাছেই তাদের বাসা হওয়ার জন্য ছাদ থেকেই তাদের দুজনকে দেখা যায়। ওই মুহূর্তে আমাল তাদেরকে চা খাওয়ার জন্য অফার করে বাইরে, সাথে রেনুকেও নিয়ে আসতে বলে। এরপর দেখি তারা সবাই একসাথে বাইরে এসে চা খাচ্ছিল। এখানে সচিন জানায় সে রেস্টুরেন্টে নতুন একটা জব নিয়েছে। আমাল বলে, আচ্ছা রবিবার তোমরা যদি ফ্রি থাকো তাহলে আমরা ক্লাবে ঘুরতে যেতে পারি কাপড় সেজে, যদি তোমাদের আপত্তি না থাকে আর কি, কারণ ক্লাবে কাপড় সেজেই যেতে হয়, কাপড় ছাড়া প্রবেশ নিষেধ। সচিন বলে ফেলে, খাওয়া দাওয়ার বিল যা হয় সবকিছু আমিই দিয়ে দেব। তখন তারা যেতে রাজি হয়। আমাল সচিনকে বলে, ক্লাব সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? বিল দিবে যে তুই, তোর পুরো 1 মাসের বেতনের টাকা চলে যাবে। সচিনের কি আর এসব মাথায় আছে? সে খাচ্ছে প্রেমে হাবুডুবু। যাই হোক, রবিবার দিন ক্লাবে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। সচিন তো খুশিতে তার তোয়াল খুলে নাচছিল। সচিন ও আমাল বাসায় কি করছে এটা দেখার জন্য রেনু তাদের বাসায় থাকা বাইনোকুলার দিয়ে দেখার চেষ্টা করে। সে বাইনোকুলার দিয়ে সচিনের তোয়াল খুলে নাচার দৃশ্য দেখে একদম বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায়। বিষয়টা খুবই ফানি ছিল। যাই হোক, এরপর রাতে তারা সবাই কাপড় সেজে ক্লাবে আসে, কিন্তু এখানে রেনুদের রুমমেট নিহারিকা ও আমালের কাজিন টমাসও আসে। নিহারিকা এখানে এসেই তার পাগলামি ছাগলামি শুরু করে দেয়। এখানে রেনু সচিনকে দেখে তার ওরকম ভাবে নাচার কথা মনে পড়ে গিয়ে সে খুব হাসছিল মনে মনে। সচিন বলে, হাসছো কেন? কিন্তু সে বলে, না এমনি। এরপর সবাই ড্রিঙ্কস করার পর রেনু ও কার্তিকা একটু এনজয় করার জন্য ডান্স করতে থাকে, কিন্তু আমাল কার্তিকাকে একটা কথা বলার জন্য ডেকে নিয়ে আসে আলাদাভাবে। কার্তিকা মনে করেছিল তাকে হয়তো সে প্রপোজ করবে, এজন্য সে বলে, আমার বয়ফ্রেন্ড আছে, বিয়ে ঠিক হয়ে আছে আমার। কিন্তু আমাল জানায় সে নিজের কথা বলতে ডাকেনি। আসলে সচিন রেনুকে পছন্দ করে, ভালোবাসে, কিন্তু বলার সাহস তার নেই। তখন কার্তিকা বলে, আচ্ছা সচিন, তুমি কালকে কি করবে কোনো প্ল্যান করে রেখেছো? কিন্তু সে কিছুই বলতে পারে না। কার্তিকা জানায় রেনু তার 30 বছর পর্যন্ত কি করবে সেই প্ল্যানও করে রেখেছে, সে এতটাই ম্যাচিউর। তাছাড়া রেনু কলেজে থাকতে একটা প্রেম ছিল, সেটা ভেঙে যাওয়ার পর সে বিয়ের জন্য ছেলে খুঁজছে অনেকদিন ধরে, এবং ছেলেকে অবশ্যই তার থেকে ম্যাচিউর আর একদম সেটেলড হতে হবে। আর রেনু যদি রিলেশনেও যায় তাহলে অবশ্যই ওই ছেলেকে রেনুর থেকে বেশি ম্যাচিউর হতে হবে, সেটেলড হতে হবে। তাই তুমি আগে তোমার ক্যারিয়ার ঠিক করো। কিন্তু আমাল বলে, এমন সর্বগুণ সম্পন্ন ছেলে সে কোথায় পাবে? তখন কার্তিকা জানায় তাদের অফিসে এমন ছেলে আছে, সে হচ্ছে আদি। অফিসে রিউমার আছে আগামী 6 মাসের মধ্যে তাদের ভালো কাপল হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। এখন তুমিই বলো, তোমার কথা তাকে কি জানানো উচিত? এই কথা শুনে সচিনের মন ভেঙে যায় আর বলে, না, বলার কোনো দরকার নেই। এই ঘটনার পর সচিন মন খারাপ করে বাসার ছাদে বসেছিল। তখন আমাল এসে বলে, এখন তাহলে কি করবি? তুই এক কাজ কর, তোর ওখানে চেন্নাই চলে যা তুই। সচিন বলে, কার্তিকার কথায় চলে যাব কেন? রেনু নিজের মুখে বলুক আগে, তারপর যাব। এদিকে রেনুর অফিসে তার প্রমোশন হয়েছে, এজন্য সবাই রেনুর কাছে ট্রিট চায়। রেনু তখন সচিনকে ফোন করে। রেনুর ফোন পেয়ে সচিন খুশি হয়। রেনু তাকে বলে, তোমার রেস্টুরেন্ট থেকে একটা খাবার সাজেস্ট করো তো। তখন সচিন বার্গার খাওয়ার জন্য সাজেস্ট করে। তাই রেনু তাকে 8 পিস বার্গার তার অফিসে ডেলিভারি করে দিতে বলে। এরপর সচিন বার্গার নিয়ে রেনুর অফিসে চলে আসে এবং বার্গার রেনুর হাতে পৌঁছে দেয়।
তখন রেনু জানায় আমাদের ফ্লোরে একটা স্টার্টআপ কোম্পানি আছে, তারা লোক নিচ্ছে, তোমার সিভিটা আমাকে দিও, যদিও বেতন একটু কম, তুমি চাইলে আমি চেষ্টা করে দেখব। শচীন বলে কোনো সমস্যা নেই, সে আগ্রহী। ঠিক তখন আদি রেনুকে ফোন করে আর বলে খাবার আনতে কতক্ষণ লাগে, খিদে লেগে গেছে তো। আদের কথা শুনে শচীন জানতে চায় আদি কি তোমার বয়ফ্রেন্ড? রেনু বলে তোমার কি মনে হয়? শচীন বলে না, তোমাদের ভালোই মানায়। রেনু তখন ক্লিয়ার কোনো উত্তর না দিয়ে হাসতে হাসতে চলে যায়। আসলে রেনু আদিকে এখনো ভালো না বাসলেও আদিকে তার ভবিষ্যৎ অপশন হিসেবে রেখে দিয়েছে। এরপর শচীন তার এক বন্ধুর সাথে তার কলেজে চলে যায় সার্টিফিকেট উঠানোর জন্য। সার্টিফিকেট উঠিয়ে কলেজ থেকে বের হয়ে শচীন রেনুকে ফোন করে। রেনু জানায় সে বাড়িতে ছুটি কাটাতে যাচ্ছে কিছুদিনের জন্য। রেনু তখন বলে তোমার বার্গার খেয়ে পেট খারাপ করেছে, বারবার তাকে টয়লেট যেতে হচ্ছে। শচীন জানতে চায় তুমি এখন কোথায় আছো? সে জানায় তামিলনাড়ুর কোনো এক জায়গায়, সালেম স্টেশন হয়ে যাবে। শচীন জানায় আমিও তো সালেম স্টেশনের কাছেই আছি, এখানে তার কলেজ। শচীনের তখন মনে পড়ে যায় এখানেই আশেপাশে তার এক পরিচিত দাদি আছে যে কিনা আয়ুর্বেদিক ঔষধ বানায়। এজন্য শচীন সঙ্গে সঙ্গে ওই দাদির বাড়ি চলে যায় রেনুর পেট খারাপের ঔষধ বানিয়ে আনার জন্য। আর এটা শচীন রেনুকে ফোন করে জানিয়ে দেয়, সে যেন স্টেশনে একটু ওয়েট করে, আমি ঔষধ নিয়ে আসছি। এরপর শচীন দাদির কাছ থেকে ঔষধ নিয়ে খুব তাড়াতাড়ি করে স্টেশনে পৌঁছে যায়। তখন রেনুর ট্রেন চলে আসে, কিন্তু ট্রেন বেশিক্ষণ ওয়েট করবে না। শচীন দৌড়ে আসার সময় পড়ে গিয়ে ফোনের ডিসপ্লেটা ভেঙে যায়। এরপর রেনু ট্রেন থেকে নেমে আসে। শচীন খুব তাড়াতাড়ি এসে রেনুকে ঔষধ দিয়ে দেয়। ট্রেন ছেড়ে দিয়েছিল বলে রেনু তখনই সময় না দিতে পেরে ট্রেনে উঠে বাই বলে চলে যায়। কিছুক্ষণ পর রেনু শচীনকে ফোন করে, কিন্তু শচীন বুঝতে পারে না, কারণ তার ফোনের ডিসপ্লে ভেঙে গেছে। তখন সে বলে আমি রেনু, আর জানতে চায় তুমি ফিরেছো কিনা। কিন্তু শচীন জানায় আমি আসলে ট্রেনের লাস্ট কম্পার্টমেন্টে উঠেছি। সে বলে এত দূর এসেই পড়েছি যেহেতু, তাই ভাবলাম বাড়ি গিয়ে ঘুরে আসি। রেনু তখন বলে তাহলে তুমি এক কাজ করো, পরের স্টেশনে তুমি আমার ক্যাবিনে চলে এসো। এরপর পরের স্টেশনে ট্রেন থামার পর শচীন রেনুর কেবিনে এসে উঠে। শচীন জানতে চায় ওষুধ খেয়েছো কিনা, কিন্তু সে এখনো খায়নি। এরপর রেনু ওষুধ খেয়ে নেয়। তখন আদি হুট করে রেনুকে ভিডিও ফোন করে এবং ভিডিও কলে রেনুর সাথে আদিকে ট্রাভেল করতে দেখতে পেয়ে আদির মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু সে সময় নেটওয়ার্ক প্রবলেমের জন্য ফোনটা কেটে যায়। শচীন তখন বলে আদি এমন হুটহাট করে ফোন দেয় কেন? তোমরা রিলেশনে থাকলেও অন্তত একে অপরকে স্পেস দেওয়া উচিত। রেনু তখন বলে এসব কি শুরু করেছো, আমি কোনো রিলেশনে নেই, অফিসের সবাই চায় আমি যাতে আদিকে বিয়ে করি, আর এখন তুমিও শুরু করলে। ওই মুহূর্তে রেনুর ঘুম পাচ্ছিল বলে সে ঘুমিয়ে যায় ওখানেই। রেনু ঘুমন্ত অবস্থায় শচীন তার মনের ভেতরে থাকা ভালোবাসার কথাগুলো বলে, কারণ সামনাসামনি এসব রেনুকে বলতে পারবে না। শচীন আসলে বাড়ি যেতে নয়, রেনুর সাথে সময় কাটানোই তার উদ্দেশ্য ছিল। এরপর শচীন তার স্টেশনে পৌঁছে যায়, তাকে নেমে যেতে হবে এখন। তখন রেনু সবকিছুর জন্য শচীনকে ধন্যবাদ জানায় আর তাকে বলে 23 তারিখ আমার জন্মদিন, তাই তুমি আর আমাল বাসায় চলে আসবে। আমাল যদি নাও আসে তোমাকে অবশ্যই আসতে হবে। এরপর শচীন ট্রেন থেকে নেমে যায়। দুজনে বাসায় যাওয়ার পর কিছুদিন দুজনের মধ্যে কনভারসেশন চলতে থাকে। এতে করে দুজনের মধ্যে বোঝাপড়া আরো অনেক বেশি ভালো হয়। এরপর 23 তারিখ রেনুর বার্থডেতে শচীন আমালকে নিয়ে তার বাসায় যাচ্ছিল। শচীন সেদিন ট্রেনের সব ঘটনা খুলে বলে থাকে এবং তাকে একটা ফোন দেখিয়ে বলে তার ফোনটা ভেঙে যাওয়ার জন্য সেদিন রেনুর নিজের ফোনটা তাকে দিয়ে দিয়েছে। এরপর দুজনে রেনুর বাসায় চলে আসে এবং রেনুকে একটা গিফট দেয় সে। কিন্তু এই বিষয়টা সেখানে থাকা আদি কোনোভাবেই সহ্য করতে পারছিল না। শচীনের দেওয়া এই গিফটটা রেনুর খুব পছন্দ হয়। এরপর খাবার টেবিলে সবাই যখন খাবার খেতে বসে, টেবিলে জায়গা না থাকার জন্য শচীন ও আমাল আলাদা সোফায় গিয়ে বসে। এজন্য রেনু তাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য নিজের প্লেট নিয়ে সোফায় এসে পড়ে। ওই মুহূর্তে আদি জানায় তাদের অফিস থেকে ফ্রেন্ডরা সবাই মিলে একদিনের একটা ট্রিপ দিবে, এজন্য রেনুর বাবা মাকেও আসতে বলে তাদের সাথে। তখন কার্তিকা বলে তাহলে সে তার হবু বরকেও সাথে নিয়ে আসবে। আদি বলে আচ্ছা ঠিক আছে। তখন রেনু বলে ওঠে তাহলে শচীন ও আমালকেও সাথে নিয়ে আসবো। তখন বেচারা আদির মন খারাপ হয়ে যায়, সব জায়গায় শচীন এসে তাকে ঝামেলা করে দিচ্ছে। এরপর দেখি অফিসের সেই ট্রিপে সবাই মিলে বাসে করে আনন্দ করতে করতে যাচ্ছিল। এই ট্রিপে বিশেষ করে শচীন ও আমাল সবাইকে আনন্দ ফুর্তিতে মাতিয়ে রাখে সব সময়। তারা দুজনেই এই ট্রিপকে একদম অন্য লেভেলে নিয়ে গেছে।
কিন্তু এই ট্রিপের সব থেকে বাজে অভিজ্ঞতা ছিল আদির জন্য। তারা দুজন এসে আদের দিনটাই একদম মাটি করে দিয়েছে। পিকনিক শেষ করে একদিন সচিন ও আমাল রেনুর বাসায় আসে। রেনু তাদের জন্য চা বানিয়ে এনে দেয়। তখন রেনু বলে, তোমার সিভি দেখলাম আমি, সিভির এই অবস্থা কেন? কোনো কিছুই ঠিক নেই, এভাবে কেউ সিভি বানায়? কালকে এক কাজ করো, তুমি আমার সাথে এসো, দুজনে মিলে সিভি বানাবো তোমার। এই কথা শুনে আমাল বলে, মামা রেনু তো তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে রে, বেচারা আদির কোনো চান্সই নেই এখন, এবার সময় সুযোগ বুঝিয়ে তুই মনের কথাটা বলে দে ওকে। পরদিন রেনু ও সচিন সিভি বানানোর জন্য কম্পিউটারের দোকানে যায়। রেনু সচিনের জন্য সিভি বানিয়ে দিচ্ছিল। রেনু তখন মজা করে জিজ্ঞাসা করে, তুমি ম্যারিড নাকি আনম্যারিড? সচিন বলে, এটা জিজ্ঞাসার কি হলো, অবশ্যই আনম্যারিড। রেনু বলে, আনম্যারিড থেকে ম্যারিড ট্যাগ লাগাতে চাও না নাকি অবিবাহিতই থেকে যাবে? সচিন তখন সুযোগ পেয়ে বলে, হ্যাঁ ম্যারিড হতে চাই, শুধুমাত্র একজনের হ্যাঁ উত্তরের দরকার। রেনু বলে, কার? সচিন বলে, যে আমার পাশে বসে এই মুহূর্তে আমার জন্য সিভি বানিয়ে দিচ্ছে সে। রেনু প্রথমে ভাবে সচিন হয়তো তার সাথে কমেডি করছে, কিন্তু যখন বুঝতে পারে সচিন তার দিক থেকে একদম সিরিয়াস, তখন রেনু তার প্রপোজালের উত্তর হিসেবে একদম না বলে দেয়। সচিন তখন আদিকে ইঙ্গিত করে বলে, হ্যাঁ আমি ছাড়া তো তোমার কাছে আরো অপশন আছেই। তখন রেনু বলে, তোমার জায়গায় আদি হলে কখনোই এমনটা করতো না। এটা নিয়ে দুজনের মধ্যে একটু রাগ অভিমান হয়। সচিন রেনুর সাথে রাগ করে তাকে একা রেখে চলে যায়। রেনু বাসায় ফিরে আসার পর কার্তিকা তাকে জানায় সে চাকরি ছেড়ে দিয়ে তার হবু বরের সাথে বেঙ্গালুরে শিফট হয়ে যাবে। এই কথা শুনে রেনুর মনটা খারাপ হয়ে যায়, কারণ এখানে কার্তিকাই তার সব থেকে কাছের বন্ধু ছিল, এখন সে একা হয়ে যাবে। পরদিন রেনু অফিসে যাওয়ার পর একটা অ্যাকাউন্ট খুলতে প্রবলেম হচ্ছিল, যার জন্য আদির কাছে হেল্প চাইতে যায়। কিন্তু আদি রেনুর উপর একটু রেগেছিল, কারণ সেদিন ট্রিপে সচিন ও আমালকে ইনভাইট করে নিয়ে এসে তার পুরো দিনটাই একদম খারাপ করে দিয়েছিল সেজন্য। তাই রেনুকে সে সাহায্য করে না, তার কথার কোনো পাত্তাই দিতে চায় না সে। এদিকে রেনু সচিনকে অনেকবার কল মেসেজ করার পরও কোনো উত্তর না পেয়ে একদিন রাতে নিজেদের মধ্যে ঝামেলা মিটমাট করার জন্য সচিনের সাথে দেখা করতে আসে। রেনু বলে, হয়তো আমি তোমাকে ভুল আশা দিয়েছি, এতদিন আমি তোমার সাথে যা যা করেছি এগুলো তুমি অন্যভাবে নিয়েছো। আজ থেকে তোমার আমার সাথে সব যোগাযোগ বন্ধ, শুধুমাত্র ইমার্জেন্সি কিছু হলে যোগাযোগ করব। কিন্তু সে সময় কেউ একজন রেনুকে বারবার ফোন করছিল, কিন্তু সে রিসিভ করছিল না। রেনু বলে, তোমার কিছু বলার নেই? সচিন বলে, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। রেনু বলে, এখানেই থেমে যাও, তোমার মন কিন্তু আরো অনেক খারাপ ভাবে ভেঙে যাবে। সচিন তখন অনেক হতাশ হয়ে যায়। রেনু বলে, এত মন খারাপ করছো কেন? একটু খোটা মেরেই বলে, মনে হয় এবারই প্রথম তুমি রিজেক্ট হলে। এই কথাটা সচিনের মনে ভীষণ ভাবে দাগ কাটে, সে অনেক বেশি কষ্ট পায়। রেনু তখন বারবার ফোন দেওয়া ওই লোকটার সাথে কথা বলছিল। সচিনের মন ভেঙে যাওয়াতে সে রেনুর দেওয়া ওই ফোনটা তার হাতে তুলে দিয়ে কোনো কথা না বলে ওখান থেকে চলে আসে। বাসায় ফিরে আসার পর সচিন অনেক কান্না করতে থাকে, সে অনেক বেশি কষ্ট পেয়েছে। একতরফা প্রেম তাকে অনেক কষ্ট দিচ্ছে, এই দুঃখগুলো আমালের সাথে সে শেয়ার করে। পরদিন সকালবেলায় রেনু সচিনের বাসায় আসে। তখন আমালের সাথে দেখা হলে রেনু বলে, এই ফোনটা সচিনকে দিয়ে দিও, কাল রেখে এসে চলে গেছে। কিন্তু আমাল জানায় সচিন আজ ভোরেই চেন্নাই চলে গেছে। এই কথা শুনে রেনু শকড হয়ে যায়। আমাল বলে, তুমি সচিনকে কিভাবে বলতে পারো? এবারই তো প্রথম রিজেক্ট হলে না, এটা বলা তোমার একদমই উচিত হয়নি, সে অনেক কষ্ট পেয়েছে। সচিন চেন্নাই এসে বন্ধুর এক ম্যাচে এসে উঠে। রেনু অনেকবার সচিনকে ফোন করে, মেসেজ করে, কিন্তু সচিন এসব দেখেও কোনো উত্তর দেয় না, রেনুকে ইগনোর করে যাচ্ছিল। রেনুও তখন সচিনের অনুপস্থিতির মর্ম বুঝতে পারে। সচিনকে ছাড়া রেনুর একাকিত্ব ফিল হতে থাকে। সচিনের সাথে কোনো যোগাযোগ না করতে পেরে রেনু খুব কষ্ট পায়, তারও কান্না চলে আসে। একদিন কার্তিকা ও তার হবু বর হায়দ্রাবাদ একটা ফাংশন আয়োজন করে, তাই পরিচিত সকলকেই এখানে ইনভাইট করে। ইনভাইট পেয়ে সচিন ও আমাল এখানে আসে। তখন ওখানে থাকা রেনু সচিনকে দেখতে পেয়ে কাছে আসে কথা বলার জন্য। রেনু সচিনকে জিজ্ঞাসা করে, তুমি কি চেন্নাই থেকে আসলে? সচিন বলে, একদম বাসা থেকে বের হয়ে এসেছি, ইউকে যাওয়ার ভিসা হয়ে গেছে আমার, আগামীকাল 11:30টায় এখান থেকে ফ্লাইটে চলে যাব। রেনু বলে, আমি তোমাকে ফোন করেছি, মেসেজ দিয়েছি, কোনো উত্তর দাওনি কেন? সচিন বলে, আমি কেন উত্তর দিতে যাব, এসব দেখতে দেখতে আমি এখন ক্লান্ত। তখন ওখানে আদি চলে আসে। আদি সচিনের সাথে একটু আলাদাভাবে কথা বলতে চায়। এরপর আদি সচিনকে বলে, তোমার সমস্যা কি ভাই?
তোমার জন্য আমাদের পুরো টিমের অবস্থা খারাপ হয়ে গেছে। শ্রাবণের সেই বিয়েতে প্রথম দেখা হওয়ার পর থেকে সবকিছু ওলটপালট হয়ে গেছে, সব জায়গায় এসে তুমি ঝামেলা করছো। তখন শচীন বলে, আমি রেনুকে ভালোবাসি, কিন্তু সে আমাকে রিজেক্ট করে দিয়েছে। তুমিও ওর জন্য বসে থেকো না, তোমাকেও রিজেক্ট করে দিবে, আমি অভিজ্ঞতা থেকে বলছি ভাই। শচীন তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, যদি বিশ্বাস না হয় এখনই রেনুকে জিজ্ঞাসা করে দেখো। কিন্তু আদির পুরো কনফিডেন্স ছিল রেনু তাকে রিজেক্ট করবে না, সে তাকে ভালোবাসে। এজন্য আদি রেনুকে বলে, এখন তোমার মনের কথা বলার সময় হয়েছে, তুমি আমায় ভালোবাসো কিনা বলে দাও তো। কিন্তু রেনু আদির মুখের উপর একদম বলে দেয়, তোমাকে ভালোবাসি না, তোমার জন্য কোনো ফিলিংস নেই আমার। এই কথা শুনে শচীন ও আমাল খুব মজা করতে থাকে, আদিকে একদম হাসির পাত্র বানিয়ে ফেলে সকলের সামনে, একদম জোকার বানিয়ে দেয়। দুজনে মিলে আদিকে চরম ভাবে অপমান করে, একদম ধুলাই করে ছেড়ে দেয়, যার জন্য আদি তাদের উপর খুব রেগে যায়, ঝগড়া বেজে যাওয়ার উপক্রম হয়। কিন্তু সকলে এসে পরিস্থিতি হ্যান্ডেল করে নেয়। আদি যাওয়ার সময় বলে যায়, আজকের এই ঘটনার জন্য তোমাদের দেখে নেব আমি। যাই হোক, পরদিন সকালবেলা টমাস গাড়ি নিয়ে আসে, শচীনকে এয়ারপোর্টে পৌঁছে দিবে। টমাস বন্ধু আমাল শচীনকে পৌঁছে দিতে যাচ্ছিল, ঠিক সে সময় রেনু ও কার্তিকা দৌড়ে আসে আর গাড়িটা থামানোর জন্য বলে। কাছে আসার পর রেনু তাদের সাথে এয়ারপোর্ট পর্যন্ত যেতে চায়। আমাল বলে, তাহলে গাড়িতে উঠে পড়ো। রেনু এরপর গাড়িতে উঠে যায়, এরপর গাড়ি নিয়ে রওনা হয় এয়ারপোর্টের দিকে। কিন্তু পেছন থেকে দেখি আদি কিছু গুন্ডা সাথে নিয়ে তাদের ফলো করছে। শচীন ও আমালকে আজ উচিত শিক্ষা দিবে, তাদের মারার প্ল্যান করেছে সে। এরপর গাড়ি নিয়ে তাদের পিছু যেতে থাকে। এখানে রেনু শচীনের সাথে কথা বলার চেষ্টা করলেও শচীন তার কথার গুরুত্ব দিচ্ছিল না। রেনু চাচ্ছিল না সে ইউকে যাক। রেনু বলে, সেখানে থাকা অনেক কষ্ট হবে, তুমি ওখানে টিকতে পারবে না, তুমি এখানেই থেকে যাও। কিন্তু শচীন বলে, না, ইউকে যাওয়া ছাড়া তার কাছে এখন আর কোনো অপশন নেই। আমার লুকিং গ্লাসে খেয়াল করে দেখে অনেকক্ষণ ধরে একটা গাড়ি তাদেরকে ফলো করছে। এরপর পেছন ঘুরে দেখে আদি লোকজন নিয়ে তাদের মারার জন্য আসছে। সেদিনের প্রতিশোধ নিবে আজ। তখন আদিরা সবাই খুব ভয় পেয়ে যায়। আদি বলে, আমার ইউকে যাওয়ার স্বপ্ন একদম মাটি হয়ে গেল। তখন রেনু বলে, তোমার ইউকে যাওয়ার স্বপ্ন কিছুই হবে না, আর না যেতে পারলেও কোনো সমস্যা নেই। শচীন বলে, সমস্যা নেই মানে? আমার খেয়াল কে রাখবে, তুমি রাখবে? রেনু বলে, হ্যাঁ, আমি তোমার খেয়াল রাখবো। সে বলে, মানে? রেনু বলে, হ্যাঁ, ঠিকই বলেছি, তোমার খেয়াল রাখতে আমার অনেক ভালো লাগে। তুমি যখন কাছে ছিলে তখন আমি বুঝতে পারিনি, তুমি চেন্নাই চলে যাওয়ার পর বুঝেছি তোমাকে আমি অনেক মিস করেছি। তুমি কাছে না থাকলে আমি খুব মিস করি তোমায়। পাশে থেকে আমাল বলে, এভাবে না বলে সোজাসুজি বলে দাও কি বলতে চাও। রেনু তখন বলে, তোমাকে আমার ভালো লাগতে শুরু করেছে, তোমাকে ভালোবাসি আমি শচীন। এই কথা শুনে শচীন যেন অন্য দুনিয়ায় হারিয়ে যায়। আর তখনই আদি গাড়ি নিয়ে তাদেরকে আটকিয়ে দেয় সামনে থেকে। টমাস তো ভয় পেয়ে দৌড়ে চলে যায়। তখনই আদি শচীনকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। রেনু আদিকে বলে, দেখো, আমরা কথা বলে বিষয়টা সমাধান করতে পারি, ওকে মেরো না প্লিজ। কিন্তু আদি কোনো কথাই শুনছিল না। প্রয়োজনে সে রেনুর গায়েও হাত তুলতে পারে। রেনু তখন তার ব্যাগ থেকে আত্মরক্ষার জন্য আদির দেওয়া সেই স্প্রেটা বের করে তার চোখেই মেরে দেয়। আদি তখন জ্বালা পোড়ায় চিৎকার করতে থাকে। আদির দেওয়া ফর্মুলা রেনু তার উপরই প্রয়োগ করলো। বিষয়টা খুবই ফানি ছিল। এরপর তারা গাড়ি নিয়ে খুব দ্রুত করে ওখান থেকে পালিয়ে সরাসরি এয়ারপোর্টে চলে আসে। আদিকে ইউকে যেতেই হবে, তার ফ্লাইটের সময় হয়ে গেছে। চলে যাওয়ার সময় আদি রেনুর মুখে আবার ভালোবাসার কথাটা শুনতে চায়। রেনু তখন আদিকে জড়িয়ে ধরে। আদি বিশ্বাসই করতে পারছিল না নিজেকে, তার প্রেম হয়েছে, সে আর সিঙ্গেল নেই, এই কথা সে বিশ্বাসই করতে পারছিল না। রেনু বলে, এখন থেকে আমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ মেইনটেইন করে চলতে হবে, ফ্লাইট ছাড়ার সময় হয়ে গেছে প্রায়। তাই আদি তার বন্ধুকে জড়িয়ে ধরে বিদায় জানায়। বন্ধু তার জন্য কত কিছুই না করলো। চলে যাওয়ার সময় রেনু আবার শচীনের কপালে চুমু দেয়। বিষয়টা খুবই ইমোশনালও ছিল। বেচারা আদির প্রেমটা এমন সময় পূর্ণতা পেল যখন তার বিদেশ চলে যেতে হচ্ছে। এরপর শচীন বন্ধু আমাল ও রেনুকে বিদায় জানিয়ে এয়ারপোর্টে প্রবেশ করে। আর তারাও গাড়ি নিয়ে তখন বাড়ির দিকে চলে যাচ্ছিল। কিন্তু যাওয়ার পথে রেনু শচীনের সাথে কনভারসেশন করতে করতে যাচ্ছিল। দুজন দু দেশ থেকে প্রেম করবে এখন। শচীন আবার দেশে ফিরে আসলে তাদের বিয়ে হবে। আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, স্টুডেন্ট লাইফের এই অসাধারণ প্রেমের গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।